দর্শক, বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। পহেলা বৈশাখ শুধু একটি নতুন বছরের সূচনাই নয়, এটি বাঙালি সংস্কৃতির চিরন্তন ঐতিহ্যের প্রতিচ্ছবি। নববর্ষ আমাদের মন ও মননে বয়ে আনে নতুন আশা, নতুন স্বপ্ন আর অজস্র সম্ভাবনার বার্তা। ধুতি, পাঞ্জাবি, শাড়ি, ফুলের মালা আর হাসি মুখে উদযাপিত হয় বাঙালির পরিচয়, সংস্কৃতি আর একাত্মতা। বৈশাখের সকাল মুখরিত হয় এসো হে বৈশাখ গানের সুরে। বাঙালির লোকগান, প্রদর্শনী, র্যালি, আলপনা, নানা বর্ণের ফেস্টুনে রঙিন হয়ে ওঠে রাজপথ। নারী পুরুষ, শিশু কিশোর রং বেরঙের পোশাকে সজ্জিত হয়ে মেতে ওঠে বর্ষবরণের আনন্দে। রমনার বটমূল থেকে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, প্রেস ক্লাব, রাজপথ, অলিগলি সবখানে উৎসব মুখর মানুষের পদচারণা। কেবল শহরেই নয়, গ্রামগঞ্জের মাটিতেও বাজে একে অপরের আলিঙ্গনের সুর, যেন জেগে ওঠে বাংলাদেশ। এভাবেই বাংলাদেশের বিভিন্ন স্থানে উৎসবের আমেজে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের নানা শ্রেণী পেশার মানুষ একাকার হয়ে বরণ করে নিয়েছে 1432 বাংলা বছরকে। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 24-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার। আজকের আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে বাংলা নববর্ষ ও বাঙালি সংস্কৃতির নানা দিক ও বিষয় নিয়ে আলোচনা করব। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সঞ্জয় দে রিপন, সম্পাদক জিয়াউর রহমান আর্কাইভ, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন লিটন আব্বাস, প্রাবন্ধিক ও নাট্যকার। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সঞ্জয় দে রিপন, আপনার কাছে আসি। শুরুতে সরাসরি প্রশ্নেই আসি। আমরা এবার যেটা দেখলাম যে শোভাযাত্রার নাম পরিবর্তন, প্রতিকৃতি নিয়েও নানা রকমের আলোচনা, সমালোচনা, বিতর্ক, এই সব কিছু মিলিয়ে এবার পহেলা বৈশাখের যে উদযাপনের অন্যতম যে মূল অনুষঙ্গ যদি বলি চারুকলার শোভাযাত্রা কেমন হলো, এই শোভাযাত্রা কতটা স্বতঃস্ফূর্ত ছিল, কেমন দেখলেন সঞ্জয় দে রিপন? ধন্যবাদ আপনাকে। এবারের শোভাযাত্রা যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী একটি সময়ে আহ, সবাই যেটাকে বলছে যে বৈষম্যহীন একটি সমাজ এই সময়ে তারা গড়ে তুলবে, সেটার অঙ্গীকারের অংশ হিসেবে যে পহেলা বৈশাখ আজকে উদযাপিত হয়ে গেল এবং হচ্ছে, এই পহেলা বৈশাখের কিন্তু একটি বিশেষ দিক, আমি জানি না আপনারা বিষয়টি নজরে এনেছেন কিনা, যে আমরা বরাবর যে পহেলা বৈশাখ উদযাপন করে থাকি, এই পহেলা বৈশাখে কিন্তু বাংলাদেশের ভূখণ্ডের সকল অংশীজনের, সকল জাতিগোষ্ঠীর যে অংশগ্রহণ এবং সকল অংশীজনের যে অধিকার, সেই অধিকার দিয়ে দেবার যে প্রচেষ্টা সেটা কিন্তু থাকে না। তো এইবার এই পহেলা বৈশাখে জাতীয় যে বৈশাখ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়ে গেল, এই বৈশাখে কিন্তু এই ভূখণ্ডের সকল জাতিগোষ্ঠীর অংশীজনের অংশগ্রহণ ছিল, সকল ভাষা মানুষের এবং এই ভূখণ্ডের সকল বর্ণের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যে ফিরে যাবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা ছিল। এবং সেই দিক থেকে এই পহেলা বৈশাখ সত্যিকার অর্থেই একটি নতুন লড়াইয়ের ডাক দিয়েছে। আপনারা খেয়াল করবেন, প্রত্যেকবার নববর্ষের আগে বাংলাদেশে একটি প্রচারণা থাকে যে মৌলবাদীরা কোনো শক্তি এই সৌন্দর্য শোভাযাত্রা বা সংস্কৃতি চর্চার এই স্থান, র্যালি, এই আয়োজন নস্যাৎ করে দিবে। কিন্তু এইবার আমরা বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি দেখেছি, যে আগের দিন, একদিন আগে রাতের বেলা পহেলা বৈশাখে ফ্যাসিবাদের যে, ফ্যাসিস্টের যে প্রতিকৃতি তারা তৈরি করেছিল, সেই প্রতিকৃতিটি আগুনে পুড়িয়ে দিয়েছে। আপনারা হয়তো খোঁজ নিলে জানতে পারবেন, এইটার সংবাদও প্রচার হয়েছে। এবং এই মোটিভ পুড়িয়ে, পহেলা বৈশাখের মোটিভ পুড়িয়ে ছাই করে দেবার ঘটনাটি ঘটিয়েছে ছাত্রলীগের একজন কর্মী, এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই এক সময়ের ছাত্র।
তাহলে আমাদের সংস্কৃতি কিন্তু কাদের হাতে আসলে অরক্ষিত ছিল এতদিন, এটা আমরা খুব ভালোভাবে বুঝে নিতে পারি। এই ঘটনাটির মধ্য দিয়ে বাংলাদেশে আরেকটি বিষয় খুব পরিষ্কার হয়ে গেল। সংস্কৃতি নিয়ে আধিপত্য বিস্তারের যে একটি আহ, ব্যাপার বাংলাদেশে জারি ছিল, সেইটি কিন্তু এই পহেলা বৈশাখ অনুষ্ঠিত হবার মধ্য দিয়ে আহ, শেষ হয়ে গেল। এবং আমরা আবার আমাদের ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতির যে বৈশাখ, সেই বৈশাখে আমরা ফিরে যেতে পারবো। এবং নাম নিয়ে যে কথাটি আপনি বললেন, এটা একটা দীর্ঘমেয়াদের আলোচনা। আমার মনে হয় যে আপনার পরবর্তী প্রশ্নের সাথে আমি এই যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আমি কথা বলতে চাই আর কি। আশফাক ভাই। জি, জি, আপনাকে ধন্যবাদ সঞ্জয় রিপন। লিটন আব্বাস, একই বিষয়ে আপনার কাছে আসি। এবারের শোভাযাত্রা এবং এবারের বৈশাখ কেমন আয়োজন দেখলেন, কেমন হলো? এবং যেমনটি সঞ্জয় রিপন বলছিলেন যে বাঙালিদের পাশাপাশিও ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা এবার চালু করার শোভাযাত্রায় কিন্তু অংশ নিয়েছেন। এই উদ্যোগটি কিভাবে দেখছেন এবং সর্বোপরি আপনার কাছে কেমন লেগেছে লিটন আব্বাস? ধন্যবাদ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। অবশ্যই ইতিবাচক দিক, যেটি আসলে তাদের বান্দরবনের যে এই উপজাতি গোষ্ঠীর তিনি মুখপাত্র যিনি, তিনি বলেছেন যে এবারই প্রথম আমন্ত্রণ পেয়েছেন, যা ইতিপূর্বে পূর্বে আর কি স্বাধীনতার পরে ৫৪ বছরে বা ৫৫ বছরে কোনো সরকারের সময় এটি পাওয়া যায়নি। এই যে আমাদের ২৮টি নয় ৪২টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে বাঙালি সহ, তার ১৭টি আপনি আপনার বিলুপ্তের পথে। ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠী এবং বাঙালি সকলেরই মিলিত সম্মিলিত এই দেশ, এই বাংলাদেশটা সকলের। সেটি ফ্রাকশন যতই হোক, দশমিকে থাকুক, কিন্তু তারও সমান অধিকার রয়েছে। এবং পয়লা বৈশাখ, এই বৈশাখী উৎসব, এটি একটি সর্বজনীন উৎসবে রূপ দিতে গেলেই সকল জনগোষ্ঠী, সকল বর্ণ, ধর্ম, শ্রেণী পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ, উপস্থিতি না থাকলে সেটা সর্বজনীন হয় না। এইবারে লক্ষ্য করা গেছে যে আমাদের যে চারুকলা থেকে যেটি শাহবাগ হয়ে টিএসসি হয়ে আবার দোল চত্বর হয়ে যেটি ঘুরে ঘুরে আসলো এবং আবার চারুকলাতে, সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উপস্থিতি, তাদের যে নিজস্ব সংস্কৃতি, সেটু এই সংস্কৃতির সাথে একটা সংযুক্ত হয়ে আসতে পেরেছে, এটি একটি ব্যাপার। এবং অনেকটা নিরাপদেই, যদিও আশঙ্কা ছিল যে আগের দিন একটি এই ফ্যাসিস্ট সরকারের বা বিগত সরকারের আহ নানান রকমের ছিল, আশঙ্কা ছিল। তারপরে তার আগের দিন একটি প্রতিকৃতিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং সেই সাথে শান্তির প্রতীক পায়রা, সেটি খুব পুড়িয়ে দিয়ে একটা মানে আহ, যে বার্তা দেয় সেটি অশুভ বার্তা। তো যেই বার্তা, যে বার্তায় দিক, অকল্যাণের বার্তা দিক, অশুভ বার্তা দিক, পায়তারা করুক, এটি যারা দায়িত্বে থাকবেন, যারা দায়িত্বশীল, এই জবাবটা আসলে তারাই দিবেন এবং এটির একটি যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা দেখি যে প্রতিটা ঘটনার পিছনে ঘটনা থাকে, সেই ঘটনাগুলোকে আমরা সামনে আনি, গণমাধ্যমে আসে, অনেক আলোচনা হয়, ধরা হয়, এর পরবর্তীতে আর জানা যায় না যে এটা কি হলো, কতদিনের জেল হলো, জরিমানা হলো, কি হলো না হলো। প্রায় প্রতিটা বিচার ব্যবস্থা এরকম ছিল। তো সেই পরিবর্তনের যে ব্যাপার, পরিবর্তনের যে ডাক দিয়েছে নতুন বাংলাদেশ বলা হচ্ছে, বৈষম্যহীন বাংলাদেশ। বৈষম্যহীন বাংলাদেশের শুধু সংস্কার নয়, শুধু দুর্নীতি বন্ধ করা নয়, শুধু উন্নতি করা নয়, সকল জাতি কেমন থাকে, সকল জাতির তাদের নিজস্ব যে আঞ্চলিক যে সংস্কৃতি, সেটি কেমন আছে, তারা নিরাপদ আছে কিনা, তারা তাদের মতামতটা, তাদের তাদের অভিব্যক্তির তারা তাদের নিজের মতো করে তাদের পরিমণ্ডলে এবং আমাদের জাতীয় এবং আমাদের জাতীয় পরিমণ্ডলে তারা তাদের অংশগ্রহণ, তাদের কতটুকু, সেটি আমাদের নিশ্চিত করতে হবে। যে যারা বাঙালি, বেশি বাঙালি সংখ্যাগরিষ্ঠ, এখানে পাহাড়ি কম আছে, চাকমা, মারমা, গারো, অন্যান্য সম্প্রদায় রয়েছে, তারা কম রয়েছে, প্রত্যেককেই নিয়ে এসে এটা করতে পারাটাই হচ্ছে ক্রেডিবল আর কি, একটা মানে উৎসব আর কি। আর যেটি বললেন যে এইটি সবসময় থাকে একটি আতঙ্ক, আশঙ্কা, নানান রকম চাপ তাপ থাকে, এগুলোকে উপেক্ষা করে এবারে দেখা গেছে যে বিভিন্ন রকম প্রতিকৃতি এবং যে মোটিভ গুলো নিয়ে অনেক আনন্দে আর কি সবাই শোভাযাত্রা করেছে। এবং সেই শোভাযাত্রাতে কোন রকম বিশৃঙ্খলা দেখা যায়নি বা খবর শোনা যায়নি যে চাপাচাপি বা গাদাগাদি, এরকম হয়নি। যদিও অনেকেই বলছেন, যে গণমাধ্যমেও দেখতে পেলাম যে অংশগ্রহণ কম, কিন্তু স্বতঃস্ফূর্ততা দেখেছি যে শুধু ঢাকাতে নয়, বাংলাদেশের বিভিন্ন জেলা, সকল জেলা এবং অধিকাংশ উপজেলাতে এই আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ শোভাযাত্রা হয়েছে। এবং কয়েকটি জায়গায় তারাও তাদের
অঞ্চলের ইতিহাস ঐতিহ্য আহ, এবং সার্বজনীন ঐতিহ্য, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 52 এবং 24, এই রকম প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন এবং তাদের আঞ্চলিক ইতিহাসগুলোকে তুলে ধরেছেন, যেটি আঞ্চলিকতা যে আন্তর্জাতিকতা সেটি তারা তাদের এই প্রতিকৃতির মধ্য দিয়ে তারা পরিষ্কার করেছেন। এভাবে যদি প্রতিটা জেলার নিজস্ব প্রত্যেকটা অঞ্চলের একটি নিজস্ব উপভাষা থাকে, প্রতি 2 কিলোমিটার পর পর আপনার ভাষা পরিবর্তন হয়। এই যে আঞ্চলিক ভাষাগুলো, এই আঞ্চলিক ভাষাগুলো একটি সমৃদ্ধ করতে হলে এবং এগুলোকে সমৃদ্ধ, পুরো দেশকে সমৃদ্ধ করতে হলে এই আঞ্চলিক শব্দ, ভাষা এবং সংস্কৃতিকেও সংরক্ষণ করতে হবে। তো পয়লা বৈশাখের এই উৎসবে আমাদের 64টা জেলার যে নিজস্ব কিছু ব্যতিক্রম ঘরানা আছে, রেওয়াজ আছে, রীতি আছে, সেগুলোর জন্য এর সাথে যুক্ত হতে পারে। জি, এই জায়গায় লিটন আব্বাস, আমি যদি আপনি রীতির কথা বলছিলেন, যদি আমরা দেখি সময়ের সাথে স্বাভাবিকভাবেই আসলে পয়লা বৈশাখ উদযাপনের যে রীতি সেটি কিন্তু নানাভাবে বদলে গেছে। এই বিষয়ে যদি একটু বলতেন যে এই যে বৈশাখ উদযাপনের যে রীতি এবং ঐতিহ্য, এবং এটি নিয়ে নানা রকম বিতর্ক আমরা শুনি যে না এইভাবে হতো, এখন এভাবে হচ্ছে, এটা সঠিক নয়, নানা রকম আলাপ আলোচনা হয়। এই রীতির জায়গাটা যদি একটু বলতেন লিটন আব্বাস। এটা আসলে আমরা গণমাধ্যমে যারা কথা বলেন বা আপনার নেটিজেন পড়ায় যে কথা, সেগুলোকে দিয়ে আসলে বিচার করা মুশকিল। গণমানুষের প্রতিফলন আপনার দেখতে গেলে আপনার একটা গণভোট মধ্যে এই ব্যাপারে করা দরকার, যে মঙ্গল শোভাযাত্রা না আনন্দ শোভাযাত্রা হবে। সম্ভবত 89 সাল থেকেই মঙ্গল শোভাযাত্রা হয়েছে। তো নাম কোনো ব্যাপার না, শোভাযাত্রা যে কোনোটাই হতে পারে। দেখতে হবে যে এই শোভাযাত্রার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা, কোনো ইম্পোর্ট করা কোনো কালচার আমাদের মধ্যে ইনফ্লুয়েন্স করে কিনা, এবং তারা তাদের উদ্দেশ্যকে আমাদের উপর চাপিয়ে দিয়ে সাংস্কৃতিক যে আগ্রাসন সেটি যদি না থাকে, তাহলে পরে নাম নিয়ে আসলে কোনো বিভ্রান্তি করার কোনো মানে নেই, যে কোনো নামই হতে পারে। আমার কথা হলো যে সকল বর্ণ, শ্রেণী, পেশা, সকল দল, মত, ধর্ম, সকল মানুষ এই আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা যেটি বলি বর্ষবরণে সবাই, সব শ্রেণী পেশার উপস্থিতি, প্রতিনিধিত্ব থাকলে তাহলে বলবো যে এটা সর্বজনীনতা পেয়েছে, এবং সেটি হবে সুন্দর, সেটি হবে আহ আমাদের নতুন বাংলাদেশের প্রতিফলন। জি, আপনাকে ধন্যবাদ। সঞ্জয় রিপন, একই বিষয়, এই যে সময়ের সাথে যে উদযাপনের রীতি নিয়মে যে পরিবর্তন, এবং এর সাথে আপনার কাছে আরেকটি বিষয় যোগ করি, এটি নিয়ে আমরা রাজনৈতিক বিতর্কও দেখতে পাই। আপনি যেমনটা বলছিলেন যে শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছিল, আপনি যদি বলতেন এই বিষয়ে। হ্যাঁ, ধন্যবাদ। আমি এই বিষয়টি এইভাবে দেখছি যে নাম পরিবর্তন নিয়ে বিতর্কের তৈরি করবার যে জায়গাটি, এটা আসলে একটি নির্দিষ্ট গোষ্ঠী এই বিতর্কটি উদ্দেশ্য নিয়ে করেছে। আমরা পেছনের দিকে তাকালে খুব ভালোভাবে বুঝতে পারি যে আসলে আমাদের ঐতিহ্য কি ছিল। এইটাকে একেবারেই নিয়ম হিসেবে দেখবার কিছু নেই। শুরুর দিকে যখন প্রথম এই পহেলা বৈশাখটি একটি র্যালি চারুকলা থেকে বের হয়, সেই সময় কিন্তু এই র্যালির নাম ছিল আনন্দ শোভাযাত্রা, আনন্দ র্যালি। তো এই আনন্দ র্যালি নামটি, দুঃখিত জি একটু ঝামেলা হয়ে গেল। জি, বলুন, আমি আনন্দ শুনতে পাচ্ছি। র্যালি, আনন্দ র্যালিকে কিন্তু একটা সময় পরে 90-এর পরে এসে একটা গোষ্ঠী মঙ্গল শব্দটি যুক্ত করলেন। এখানে একটি ব্যাপার কিন্তু ভাববার আছে যে মঙ্গল শব্দের সাথে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সম্পর্ক কতটুকু, আর আনন্দের সাথে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সম্পর্ক কতটুকু। আমরা যদি শব্দ দুইটিকে বিবেচনা করতে যাই, আমরা মঙ্গল কামনা করলাম, আমাদের সংস্কৃতির কি লক্ষ্য শুধু সবার মঙ্গল কামনা করা? না, আমাদের সংস্কৃতি যে ঐতিহ্য, আমাদের সংস্কৃতির যে লক্ষ্য এবং সংস্কৃতি চর্চার যে কারণ, তা হচ্ছে কি আমাদের প্রত্যেকটি মানুষকে উদার এবং মানবিক করে তোলা, তাদের ভেতরের যে সুন্দর যে চৈতন্যটা আছে সেটাকে জাগ্রত করে দেওয়া, যে চৈতন্যর মধ্যে দিয়ে এই ভূখণ্ডের সকল জাতিগোষ্ঠী তার সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার এবং আমাদের সমাজকে সুন্দর করে তোলে। এবং জি এই সত্য এবং সুন্দরে পৌঁছানোটাই কিন্তু সংস্কৃতি চর্চা। সংস্কৃতি চর্চা কিন্তু মানে এটা এমন কোনো ব্যাপার না, আকিকা করে নাম দেওয়ার মতো কোনো ব্যাপার না। অথবা আপনি ভিনদেশ থেকে
একটি শব্দ এনে আমাদের সাথে যুক্ত করে দিবেন, হ্যাঁ, এরকম কোনো ব্যাপার কিন্তু সংস্কৃতি না। সংস্কৃতিকে পুড়ে ছাই করে দেওয়া যায় না। সংস্কৃতিতে ভিন্ন মত থাকবে, ভিন্ন মতামত এবং ভিন্ন আঙ্গিকে ভিন্ন রীতি নীতিতে কিন্তু আহ, এই প্রচলিত সংস্কৃতির চর্চা থাকবে। আপনি খেয়াল করেন, আমরা যারা সনাতনী ধর্ম পালন করি, বর্ণভেদে কিন্তু তাদের অনেক রীতি, একই বিয়ে কিন্তু নানান উপায়ে হয়। ঠিক রিচুয়াল ব্যাপারগুলি এরকম। এই অঞ্চলের মানুষের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের সাথে আরেক অঞ্চলের মানুষের প্র্যাকটিস মিলবে না। এই প্র্যাকটিসটা কিন্তু এক ধরনের স্টাইল, অর্থাৎ এই স্টাইল মিলবে না। কিন্তু মৌলিক যে দর্শনের জায়গাটা, অর্থাৎ এই সংস্কৃতি চর্চার মৌলিক যে উপলব্ধি, সেই উপলব্ধিটা হচ্ছে সত্য এবং সুন্দরের কাছাকাছি পৌঁছানো, মানুষকে উদার এবং মানবিক করে তোলা। এটাই হচ্ছে সংস্কৃতি চর্চার লক্ষ্য। সেইখানে মঙ্গল শব্দটা কতটা যৌক্তিক, এইটা এইটা কোনো রিচুয়াল শব্দ নয় যে এই শব্দটা নিয়ে আমাদের পড়ে থাকতে হবে। মূলত আমরা যখন ইতিহাস এবং ঐতিহ্যের দিকে ফিরে গেলাম, আনন্দ শোভাযাত্রার শুরুর যাদের প্রচেষ্টায় এই আনন্দ শোভাযাত্রা হয়েছিল, সেই সেই মানুষদের চিন্তার সাথে যখন আমরা আমাদের সম্পর্ক স্থাপন করলাম, ঠিক তখনই একটা গোষ্ঠী যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সময় শব্দ দিয়ে আমাদেরকে সাংস্কৃতিক ভাবে শোষণ করবার এবং ভিনদেশী সংস্কৃতি এখানে একটি প্রশ্ন আছে সঞ্জয়দের রিপোর্ট, যে আপনি যেটি বলছেন এখানে একটি প্রশ্ন আছে। আপনি যে সময়ের কথা বলছেন যখন নামটি পরিবর্তন করা হয়, এটিকে মঙ্গল শোভাযাত্রা করা হয়, তখন আসলে এটি কারা করেছে, কারা তাদের রাজনৈতিক স্বার্থে, যদি বলেন যে রাজনৈতিক কারণে অথবা সুবিধা নেওয়ার জন্য অথবা যেভাবেই হোক সংস্কৃতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের জন্য, কারা আসলে এর পেছনে দায়ী? আপনি কাদের দায়ী দেখেন সঞ্জয়দের রিপন? আপনি দেখবেন যে চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকে এবং বেশিরভাগ কাজ করে চারুকলা অনুষদ। তো চারুকলা অনুষদে যারা এখন নেই, যারা 5 তারিখের পরে পালিয়ে গেছে, এটা বোঝার তো আর কিছুই অবকাশ থাকে না। ঠিক এখন যারা নেই, যারা পালিয়ে গেছে, তারাই এই শব্দ এখানে আমদানি করেছে, তারাই এই মানে ভিনদেশী সংস্কৃতি চর্চার একটা আবহ এখানে তৈরি করে রেখেছে এবং তাদের প্রচেষ্টাতেই এই দীর্ঘদিনের ঐতিহ্য নামটি পরিবর্তিত হয়ে মঙ্গল শোভাযাত্রা হয়েছে। তো আমরা সেই থেকে আমরা অতীতে এবং আমাদের ঐতিহ্যে ফিরে গিয়েছে এইবার। তো এটাকে খুবই সুন্দর, সাবলীল এবং আমরা পরিচ্ছন্ন সংস্কৃতি চর্চার দিক নির্দেশনা হিসেবে দেখে থাকি এবং একই ভূখণ্ডের সকল মানুষের সাংস্কৃতিক চর্চার মুক্ত পরিবেশ তৈরির এটা একটা লড়াই। এবং এই পহেলা বৈশাখ, আগে এটা এক ধরনের হালনাগাদের মধ্য দিয়ে হতো। হালনাগাদটা কিন্তু মানে একটা উচ্চবিত্ত বা যারা ধনাঢ্য ব্যবসায়ী, তারা কিন্তু মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, যারা আসলে নিজেদের প্রয়োজনের সাপেক্ষে অনেক সময় বকেয়া রেখে তাদের প্রয়োজন মেটাতে হতো, সেই বকেয়া পরিশোধের যে একটা প্রচলন আমাদের সংস্কৃতিতে ছিল, এটা উপনিবেশিক কালেও কিন্তু ছিল, উপনিবেশবাদের লক্ষণের পরেও আমাদের এখানে কিন্তু এটা ছিল। তো এইটা কিন্তু সমতার যে সমাজ বিধান, সেটা কিন্তু নিশ্চিত করে না। কিন্তু তারপরেও আমরা ঐতিহ্যের অংশ হিসেবে এবং বিনিময় প্রথার একটা গুরুত্বপূর্ণ দিন হিসেবে এবং একজন বণিকের তার যে বকেয়া পাবার যে অধিকার এবং সারা বছরের হিসাব নিকাশ করবার যে একটা রাইট, সেই অধিকারটাও কিন্তু প্রতিষ্ঠা করবার একটি দিন হচ্ছে এই পহেলা বৈশাখ। তো সেই জায়গা থেকে যখন আমরা আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। দুজনই থাকবেন সাথে, ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি একটু লিটন আব্বাস আপনার কাছে আসি বিরতির পর। একটি ঘটনা একটু তুলে ধরি, সেটি হচ্ছে যে চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে মঞ্চ ভাঙচুর করা হয়
বিভিন্ন গণমাধ্যমে আমরা যেটি দেখেছি 40 থেকে 50 জনের একটি দল মিছিল নিয়ে গিয়ে মঞ্চ আশেপাশের চেয়ার টেবিল ভাঙচুর করেন। এই ঘটনাটি আপনি কিভাবে দেখছেন লিটন আব্বাস? নিঃসন্দেহে এটি অবশ্যই কলঙ্কজনক একটি ব্যাপার, এবং এটি পুরো জাতিরই একটি কলঙ্ক বর্তায়। মানে এই বিশৃঙ্খলা ঘটায় কিছু মানুষ। এই কিছু মানুষ কারা, এটি তো আসলে আমরা আজকে মানে আজও অবধি আবিষ্কার করতে পারি না। এই যে দোষারোপের পাল্টাপাল্টির যে সংস্কৃতির প্রধান অনুষঙ্গ, আমি একটু পিছনে আসতে চাই। সংস্কৃতির প্রধান অনুষঙ্গ হচ্ছে রাজনীতি। রাজনীতি দিন শেষে আসলে আপনাকে রাজনীতির কাছেই ফিরতে হবে। রাজনীতির কাছে ফেরা মানে রাজনীতিবিদরা বা রাজনীতি দেশটা পরিচালনা করবে, দেশের অর্থনীতি, সংস্কৃতি, সকল কিছু তারাই পরিচালনা করবে। এইখানে যে আমাদের, আমি দাদার কথাতে আমি একটু ভিন্ন মত পোষণ করছি না, অন্য মত বলছি। সেটি হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা বা যেটি ছিল সেটি ছিল, যশোরে ছিল, কতদিন আগে ছিল। আমার ঐতিহ্য যদি ধরি, আমরা কেউ বলছেন যে শশাঙ্ক সেনের থেকে বাংলা সনের প্রচলন। আমরা যদি আকবর সন ধরি, আমরা যদি 1556 থেকে ধরি, বা আনুষ্ঠানিকভাবে 1584-তে ধরি, সম্রাট আকবর যে খাজনা সন মানে ফসলি সন, যেটা কৃষকদের যে হালকা তাদের খাজনা দেবার যে রেওয়াজটা চালু করেছিলেন, সেটি একটি সাংঘর্ষিক বিষয় ছিল। সেটি হচ্ছে যেটি হিজরি সন মোতাবেক বা চান্দ্র সন মোতাবেক করতো, কিন্তু এতে করে দেখা যেত যে কৃষকের ফসল ওঠে চৈত্র মাসের শেষে সকল ফসলই প্রায় উঠে যায়। তো তাদের যখন এই খাজনা বা হালখাতা করতে হতো দোকানে, তা তখন হয়তো বা এই সময়টা তাদের হাতে ফসল থাকতো না বা অর্থ থাকতো না। এই সমস্যা দূরীকরণে তিনি যিনি বাংলা সনের আবিষ্কারক জ্যোতির্বিজ্ঞানী আমির ফতেউল্লাহ সিরাজি, তাকে দিয়ে একটি বাংলা বর্ষপঞ্জি করলেন। এই বাংলা বর্ষপঞ্জি করার পরে কৃষকদের মুখে বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে তখন থেকে এক ধরনের আনন্দ উৎসবে, তখনকার রেওয়াজ অনুযায়ী ভারতবর্ষ জুড়ে এটা ছিল। মোগল সময়, তারপরে আসলো ব্রিটিশ, তারপরে আমাদের পাকিস্তান এবং স্বাধীন দেশে। তো এই যে আধুনিক বাংলা, এই যে বাংলা বর্ষবরণ, আমরা যে পয়লা বৈশাখ প্রত্যেক বছর যে 14 এপ্রিলই পয়লা বৈশাখ হবে, এটির পিছনে কিন্তু একটি কারণ রয়েছে, মানে একজন ব্যক্তি রয়েছেন, সেটি কিন্তু আমরা অনেকে জানি, কিন্তু এই যে ইতিহাসগুলোকে আমরা, ইতিহাসের ধারাবাহিকতা, এই পরম্পরাকে আমরা রাখতে পারি না। বিধায় আমাদের আহ, আমাদের যে ভ্যালনারেবিলিটি, আমাদের কালচার, আমাদের হিস্ট্রি, আমাদের পলিটিক্সে এই শূন্যতা, ভ্যাকুয়াম তৈরি হয় এই কারণে। কনফেস করি না মানে অস্বীকার করা বা অ্যাভয়েড করা, দোষারোপ করা, এইসবের কারণে। আপনি দেখেন যে একই খ্রিস্টাব্দ থেকে 3799 খ্রিস্টাব্দ, এই এত বছরের বাংলা বর্ষ পুঞ্জি সংস্কার করেছেন, আধুনিকীকরণ করেছেন, তাকে বাংলা বর্ষপুঞ্জির জনক বলা হয় ভাষা সৈনিক আজম তকিউল্লাহ। এই আজম তকিউল্লাহ 20 বছর গবেষণা করে তিনি সংস্কার করেছেন এক খ্রিস্টাব্দ থেকে 3799 খ্রিস্টাব্দের বাংলা ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারে প্রত্যেক বছর 14 এপ্রিল পয়লা বৈশাখ হবে। এই যে ইংরেজির সাথে বাংলা সৌরসনের সাথে হিজরি সনের যে একটা সমন্বয় করে যেটি করেছিলেন সম্রাট আকবর, তারপরে সেটিকে আরো আধুনিকীকরণ করে সেটিকে নিয়ে, যদিও আমাদের জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1963 সালে এটি শুরু করেছিলেন, কিন্তু সেটি তার সুপুত্র ভাষা সৈনিক আজমত তকিউল্লাহ, তিনি এটি বাস্তবে রূপ দিয়েছেন এবং এটি এখন স্বীকৃত ব্যাপার। এই যে 21-এর যে 4টি ছবি আমরা পাই 1948-এর 11ই মার্চ, এই ছবি 4টিও তার তোলা। এই ভাষা সৈনিক আজমত তকিউল্লাহ তিনি মরণোত্তর 21-এ পদক পেলেন 1817 সালে তিনি মৃত্যুবরণ করলেন। তো এতদিনে কেন দেওয়া হয়নি 21-এ পদক তিনি পাননি? আচ্ছা, 21-এ পদকের জন্য তিনি লালায়িত এমনটিও না। 1951 থেকে 1956 সাল অব্দি তিনি টানা 5 বছর এই ভাষা আন্দোলনের কারণে তিনি জেলে ছিলেন। এই যে এরকম মানুষ প্রতিটা জেলা বা বাংলাদেশের বা তখন তো অখণ্ড ভারতবর্ষের যে এত আত্মাহুতি, এত মানুষের অংশগ্রহণ, উপস্থিতি এবং আত্মাহুতি, সেইগুলো তো আমরা সঠিকভাবে পরিচর্যা করি না, অনুশীলন করি না। অনুশীলন করলে সেটাকে আমরা এক পেশায় রেখে যখন যেটা সাম্প্রতিক সেটা নিয়ে আমরা কথা বলি, সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমাদের ইতিহাস, আমাদের শেকড়, এই দিয়ে আমাদের মাটি, আমাদের এই শেকড়টাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এটা ধরে রাখতে না পারলে পরে এই শূন্যতা তৈরি হবে। আজকে বৈষম্যহীন বাংলাদেশ বলা হচ্ছে, তারপরে এই নতুন বাংলাদেশে কেন এই চট্টগ্রামে এই পয়লা বৈশাখের প্রোগ্রাম এটা বানচাল করা হলো, 30-40 বা 50 জন যে মব কালচার তৈরি করছে, এটা করে কি মানে এটা তো মানে ধারাবাহিকভাবে চলছে। এই দায়টা
তো এই দায়টা কে নেবে? এই দায়টা তো গণমাধ্যম নেবে না, এই দায়টা কোনো সাধারণ জনগণ নেবে না, নেবে কে? দায়িত্বশীল, যারা যারা এই সরকারের দায়িত্ব আছেন তাদের কাছে জবাবদিহিতা। এই যে বৈষম্যহীন বাংলাদেশে গড়ার জন্য যে লড়াই হলো, আহ, যে অভ্যুত্থান বা বিপ্লব বলি, সেটির এই যে এত শহীদ হলো, 1,500 থেকে 2,000, এবং এত মানুষ পঙ্গু হলো, আহ আপনার তাদের কাছে আমাদের কি জবাব থাকে? যে আমরা আমরা কতটুকু 8 মাসে করতে পেরেছি? অনেক উন্নতি হয়েছে, আমি অনেক কিন্তু ট্রাবল হয়েছে, এটা স্বীকার করি। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের কূটনৈতিক দিকে শক্তিশালী হয়েছে, এটা স্বীকার করি। কিন্তু আমাদের যে অভ্যন্তরীণ বিষয়, যে আইন শৃঙ্খলা, বিশেষ করে যার যা খুশি সে সেটা করছে, এটা তো করতে পারে না। জি এটা তো খুবই শক্ত হাতে সরকারকে এটা নিয়ন্ত্রণ করতে হবে, আর নিয়ন্ত্রণ না করলে সরকারকে দায়ও নিতে হবে। জি লিটন আব্বাস, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমি সময় পেলে আপনার কাছে আবার আসবো। সঞ্জয় রিপন, আপনার কাছে আসি। যেমনটি বলছিলেন লিটন আব্বাস, আমি আরেকটি ঘটনা একটু তুলে ধরি, সাম্প্রতিক ঘটনা। সংস্কৃতি মন্ত্রণালয়ের হস্তক্ষেপে নাট্যদল প্রাঙ্গণে মোর প্রযোজিত শেষের কবিতা নাটক মঞ্চে প্রদর্শনীর অনুমতি পায়, কিন্তু এর আগে যেটি হয়, তৌহিদি জনতার হুমকির চিঠি পেয়ে নাটকের প্রদর্শনী বাতিল করা হয়। আপনি নিশ্চয়ই জানেন ঘটনাটি। এখন এখানে এই যে এই ধরনের ঘটনাটি, এগুলো আসলে নতুন কিছু না। আমরা যদি দেখি, আগেও ছিল, কিন্তু 5ই আগস্টের পরে যেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে, বাংলাদেশের গণমাধ্যমে কিছু লোকের বাধা, অথবা কখনো তারা তৌহিদি জনতার আপত্তি, তাদের এই আপত্তির মুখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হচ্ছে। এবং আপনি জানেন যে পহেলা বৈশাখের রমনা বটমূলে 100 গরু জবের প্রচারণাও চালানো হয়েছিল, এমন একটি বিষয় ছিল। এখন এই যে তৌহিদি জনতা, এরা কারা? এই কিছু লোক কারা আসলে? কেউ তো স্পষ্ট করে কিছু বলে না, সরকারও কিছু বলে না। আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে ওইভাবে কিছু দেখতে পাচ্ছি না যে এই তৌহিদি জনতা কারা। আবার বলা হচ্ছে এরা মব করছে। তারা এই তাহলে এই মব কারা? কারা এই মব তৈরি করছে? এই উত্তর তো আসলে সবসময় সঠিকভাবে মিলছে না। এই জায়গাটাতে আসলে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর আরও কতটা স্পষ্ট হওয়া উচিত, অথবা আইনের আওতায় আনা উচিত, জবাবদিহিতামূলক হওয়া উচিত, এই বিষয়ে আপনি কি বলবেন? এই যে মব সংস্কৃতি, এবং হঠাৎ করে কিছু মানুষ একটি সাংস্কৃতিক আয়োজনকে বন্ধ করে দেওয়া, একটি ইমারতকে মানে যে কোনো ধরনের প্রচেষ্টাকে নস্যাৎ করে দেওয়া, আসলে এই মব কালচারটা বন্ধ করতে হবে এক। এবং এই মব কালচারটা ছিল, আমরা যে তৌহিদি জনতার কথা বলছি, তাদের যে অ্যাক্টিভিটিস, সেটা অতীতেও ছিল, বর্তমানেও আছে। আমরা যারা, যখন আমরা দেখতে পাই কোনো নির্দিষ্ট বা ব্যাপক বা স্বল্প পরিসরে কোনো সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করা হয়, তখন যে কোনো ধরনের সাংস্কৃতিক যে চর্চা, সেটা যদি বাধাগ্রস্ত হয়, আমরা ধরে নেই যে আমরা একটি অন্ধকার সময় পার করি। অর্থাৎ অন্ধকার সময়ে নিয়ে আসবার যারা চেষ্টা করে, তারা সত্যিকার অর্থেই মানে সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে না। এই মব সংস্কৃতি, এই তৌহিদি জনতা যারাই থাকুক, আমরা এদের শনাক্ত করবার জন্য অনুরোধ জানাই। আমরা এই ধরনের যে প্রচেষ্টাগুলো রয়েছে, যেগুলি আমাদের সংস্কৃতিকে, আমাদের জাতিগত বিকাশকে বাধাগ্রস্ত করে, আমরা এগুলির বিচার চাই। এবং রাষ্ট্রকে এই দায় নিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু তৌহিদি জনতার অপরাধকে ক্ষমা করে দিবে, এমনটি তো হতে পারে না। এই বাংলাদেশে একজন ভিন্ন মতের মানুষও যদি তার সাংস্কৃতিক অনুষঙ্গ নিয়ে সাংস্কৃতিক প্রচার প্রপাগান্ডা করতে চায়, সেই তার অধিকার রয়েছে, রাষ্ট্র তার নিরাপত্তা দিবে। কিন্তু এইখানে যদি ন্যূনতম বাধা শিকার হন সাংস্কৃতিক কর্মীরা, তাহলে অবশ্যই রাষ্ট্রকে এটা কঠিন হাতে দমন করতে হবে। এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদে চলছে, এটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এই তৌহিদি জনতা, এই যে হঠাৎ করে কিছু মানুষ নেমে আসা, এটা কিন্তু একটা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিবেচনা বা সাংস্কৃতিক বিকাশ, আপনি যাই বলেন, রাষ্ট্রের যে স্ট্রাকচার, সেটাকে কিন্তু দুর্বল করে দেয়। রাষ্ট্রের যে বোধ বা নীতিগত সিদ্ধান্ত নেবার যে ভবিষ্যৎ আকাঙ্ক্ষা, সেটাকে কিন্তু বাধাগ্রস্ত করে। তো আমরা মানে আমি প্রত্যাশা করি যে এই ব্যাপারগুলোকে খুবই গুরুত্ব সহকারে, শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, রাষ্ট্র যে রাজনীতি দিয়ে চলে, যে রাজনীতি এই অন্তর্বর্তীকালীন সরকারকে পরিচালনা করছে, তাদেরকেও ভাবতে হবে যে এই এই তৌহিদি জনতাকে টিকিয়ে রেখে, মব সংস্কৃতিকে
দীর্ঘমেয়াদে রেখে তাদের কতটুকু রাজনৈতিক সফলতা আসবে, হ্যাঁ, সেইটাও প্রশ্ন সাপেক্ষ। সেই বিষয়গুলিকেও অন্তর্বর্তীকালীন সরকারের মানে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা এই সরকার বলছে, এই নববর্ষের মধ্য দিয়ে আমরা অন্যায্যতা থেকে ন্যায্যতায়, ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে বা উদারতায় আমরা পৌঁছানোর চেষ্টা করছি। এবং সাংস্কৃতিক যে আধিপত্যবাদ বা ভিনদেশী সংস্কৃতির যে শোষণ, সেই শোষণ থেকে আমরা বাংলাদেশের গণমানুষের গণ আকাঙ্ক্ষার যে সংস্কৃতি চর্চা, সেই চর্চায় যেন আমরা ফিরে যেতে পারি। এবং সেটার বিস্তৃত বিকাশের জন্য আমাদের এই তৌহিদি জনতাকে কিন্তু থামাতে হবে। তৌহিদি জনতার যদি ভিন্ন কোনো মতামত থাকে, সেটা তারা প্রকাশ করুক, কিন্তু এইভাবে আমার সাংস্কৃতিক চর্চায় আরেকজনের এসে আঘাত করবে, এটা একটা মানে স্বাধীন রাষ্ট্রে, উদার গণতান্ত্রিক রাষ্ট্রে এটা আসলে মেনে নেওয়ার মতো না। এটা আসলে বিচার বিবেচনা করে অবশ্যই একটি সমাধানের দিকে যেতে হবে। জি, সঞ্জয় ধন্যবাদ রিপন। আশরাফ। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো নিশ্চয়ই আপনার কাছে সময় পেলে। আমাদের সময় সংক্ষিপ্ত। লিটন আব্বাস, আপনার কাছে একটি ভিন্ন প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে আমরা যদি দেখি যে আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারাও কিন্তু বাংলা নববর্ষ উদযাপন করেন, নানা রকম বাঙালি সাংস্কৃতিক যে অনুষ্ঠান আছে সেগুলো করেন। কিন্তু এই যে বিভিন্ন দেশে যারা প্রবাসী আছেন, বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য এবং পরবর্তী প্রজন্মের কাছে বিষয়গুলোকে পৌঁছে দেওয়ার জন্য আপনি কি মনে করেন এই যে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠন, বিভিন্ন কমিউনিটি যেগুলো রয়েছে, তাদের সাথে বাংলাদেশের যদি বলি সরকারি বেসরকারি যে উদ্যোগ অথবা যে সংগঠনগুলো রয়েছে, তাদের আসলে সাংস্কৃতিক যোগাযোগ আপনারা কতটুকু দেখেন যে আসলে কতটুকু আছে এবং এটা কতটা বাড়ানো প্রয়োজন? সরকার, বিগত সরকার হোক, তার আগের সরকার হোক, গত 54 বছরে বাংলাদেশের সরকারগুলো এই ব্যাপারগুলোতে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার ব্যাপারে দেশের ভেতরে তো আছেই, প্রবাসীদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কতটা কাজ করেছে এবং কতটা কাজ করা প্রয়োজন? ধন্যবাদ। অনেক কাজ করার দরকার, আসলে কাজই হয়নি বলা যায়। যে বিদেশি সংগঠনগুলো তারা আসলে তাদের কমিউনিটিতে নিজেদের একটা আড্ডা বা বিনোদন বা একটা পিকনিকের মতো করে। আর কোনো ভাষার প্রতি আমাদের বিরুদ্ধতা নেই, কিন্তু নিজের ভাষা যেটি আমরা কথা বলি সেই ভাষাটা অন্তত তাদের যেহেতু ওইখানে স্কোপও থাকে না আপনার হচ্ছে যে বাংলা ভাষা আপনার একাডেমিক ফিল্ডে বা আপনার জব ফিল্ডে যে দেশে থাকে সেই দেশের ভাষা তাকে জানতে হয়। কিন্তু বাড়িতে যে চর্চা করা, আপনি দেখবেন যে যারা ওই আমাদের বাঙালি জন্মগ্রহণ করেছে আমেরিকা বা ইউরোপের কোনো দেশে বা কানাডাতে বা অস্ট্রেলিয়া, তারা কিন্তু ভালো করে বাংলাটা বলতে পারেন। তো এটা বলতে না পারাটা আসলে পরিবেশ, এটার জন্য আসলে দায়ী করা যায় না ওইভাবে। এটা সরকারিভাবে একটা উদ্যোগ অবশ্যই নেওয়া যায়। যেমন করে এবারে প্রথম যে বিদেশি ভোটারদের ভোট ব্যবস্থা করছেন, ওইভাবে সংস্কৃতির একটা ইন্টারসেকশন সংস্কৃতি মন্ত্রণালয় করতে পারে, যে বিদেশি কমিউনিটি গুলোর সাথে মৌলিক যে কমিউনিটি গুলো রয়েছে সেই কমিউনিটি গুলোর সাথে সংযোগ করে আমাদের বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য সেটি তাদের মধ্যে থেকে নিয়মিত আমাদের যেমন 26শে মার্চ, আমাদের 21শে ফেব্রুয়ারি, আমাদের 16ই ডিসেম্বর, আমাদের পয়লা বৈশাখ, যতগুলো বাঙালি বাংলাদেশের উৎসব রয়েছে সেই উৎসবগুলোর জন্য তারাও সুন্দর করে করতে পারে এবং সেখানে উপস্থাপন করতে পারে নাটকের মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কনের মধ্যে দিয়ে আমাদের নদী, প্রকৃতি, আমাদের দেশ উঠে আসতে পারে। এটি আসলে অবশ্যই সরকারিভাবে উদ্যোগের একটা প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি বিদেশি কমিউনিটিতে যারা মুখ্য ভূমিকায় থাকেন তারা এটি চিন্তা করবেন। চিন্তা করলে আমাদের বাংলাটাও আসলে আহ, যে বাংলা ভাষার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পেল এবং বিশ্বের এতগুলো দেশ উদযাপন করে শুধু বাংলা ভাষার জন্য, যে যুদ্ধ করে একমাত্র ভাষার জন্য বাংলাদেশ। তো আমাদের যে সমৃদ্ধ ইতিহাস, এটা আমাদের প্রজন্মের মধ্যে শুধু বিদেশে না, আমাদের বাংলাদেশে যারা থাকে তাদের মধ্যেও এই তাদের হৃদয়ে, তাদের চেতনায় এটা ধরিয়ে দিতে হবে এবং সেটি যেন সুন্দরভাবে তারা বাংলাটা ভালো বলতে পারে, লিখতে পারে, উপলব্ধি করতে পারে। আর সাথে সাথে মানবতার মানবতার যে নান্দিপাঠ সেটার জন্য করতে পারে। আর এটি যেন মনে রাখে, সরকার থেকে শুরু করে আমরা সবাই যেন মনে রাখি যে প্রত্যেক মানুষ হলো গুরুত্বপূর্ণ, হোক সে পাগল কিংবা প্রতিবন্ধী। পৃথিবী বিখ্যাত মানুষ আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি পৃথিবী বিখ্যাত মানুষ, আমাদের দেশকে অনেক সম্মান এনে দিয়েছেন, অনেক গৌরব অধিকারী, অনেক গৌরবের অধিকারী আমরা হয়েছি তার কারণে। কিন্তু
তার যে পরিমণ্ডল, উপদেষ্টা পরিমণ্ডল বা তারা যে সবাই সুন্দরভাবে করতে পারছেন সেটিও ঠিক না। তো এই প্রফেসর মহোদয়কে সকল মানুষের সহযোগিতা ছিল, করছে, কিন্তু দিন শেষে যেটাই বলবেন, সংস্কৃতি বলি, অর্থনীতি বলি, রাজনীতি, রাজনীতি সংস্কৃতির প্রধান অনুষঙ্গ, এরপরে আপনার অর্থনীতি, অর্থনীতি, সমাজনীতি বা আপনার রাষ্ট্রনীতি এবং আপনার ধর্ম, সবকিছু এরপর পর আসে, কিন্তু রাজনীতিটা মূল মূল একটি অনুষঙ্গ, তালিকা শক্তি যেটি চালায়, তারা পৃথিবী চালায়, সেটিকে আপনি অস্বীকার আমরা কেউ করতে পারি না। তো সেটাকে আমাদেরকে রাজনীতিবিদদের শুধু দোষারোপ না করে তাদেরকেও আমাদের বিষয়ে প্রত্যেকটা নাগরিকের এই কনসেপ্ট যদি রাজনীতিবিদরাও গ্রহণ করেন যে প্রত্যেক মানুষ গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষ গুরুত্বপূর্ণ, হলে আজকে এই ক্লাস, এই কনফিউশন কখনোই আসলে হতো না, অনেক কমে যেত। জি কনফিউশন, ক্লাস, যুদ্ধ দেশব্যাপী, বিদেশব্যাপী বিশ্বযুদ্ধ হচ্ছে, বিভিন্ন দেশে হচ্ছে। তো এটা থামবে না, এটা পুঁজিবাদী আগ্রাসন সাম্রাজ্যবাদের একটা এটা একটি পায়তারা, এটি থাকবে। তো তারপরেও আমরা সংস্কৃতির মাধ্যম দিয়েই কাছাকাছি আসতে পারি। জি লিটন এক দল আব্বাস, এক দলের আপনাকে কাছাকাছি আসতে পারে, এক ধর্ম এক ধর্মের কাছে। জি আপনাকে ধন্যবাদ। আমাদের সময় শেষের দিকে আমি একটু সঞ্জয় রিপন আপনার কাছে আসি, যদি একটু সংক্ষেপে বলতেন এই যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তাকে আপনি মনে করেন যে বাংলাদেশের কোনো সরকার অথবা বেসরকারি সংগঠন যারা আছে তারা আসলে কতটা বোধ করে, নাকি শুধু বিদেশ থেকে শিল্পী এনে কনসার্ট করা, ভারতীয় শিল্পী পাকিস্তানি শিল্পী এনে কনসার্ট করাই কালচারাল এক্সচেঞ্জ, কিন্তু যে বাঙালির যে সংস্কৃতি সেটা কতটা আসলে আমরা ছড়িয়ে দিতে পারছি, এই জায়গাটিতে আসলে নজর কতটা? আপনি একটি মানে দারুণ প্রশ্ন করেছেন। আসলে আমাদের যে চিন্তা চর্চার যে খোরাক এবং জীবন যাপনের যে ডিসকোর্স গুলি এবং এই ডিসকোর্সে যে জার্নিটা থাকে, এই জার্নিটাই কিন্তু সংস্কৃতি। এখন এই ডিসকোর্সের যে ফাইন্ডিংস গুলি, এইগুলি এক্সচেঞ্জ করতে হবে। এটার জন্য রিসার্চ সেল থাকা দরকার এবং আমাদের যে সাংস্কৃতিক অনুষঙ্গগুলি আছে সেগুলিকে বিশ্বের বিভিন্ন দেশে পরিচয় করিয়ে দেবার জন্য আপনি যে কথাটি বললেন, শুধুমাত্র কনসার্ট কোনো কালচারাল এক্সচেঞ্জের অংশ হতে পারে না। এখানে ভাষা, সাহিত্য, আমাদের গান, আমাদের মাটি, আমাদের জল, আমাদের পাতার যে ছবি, সমস্ত কিছু, এবং প্রত্যেক ভাষাভাষী একই ভূখণ্ডে যত ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে, সকলের যে সাংস্কৃতিক যে চর্চা রয়েছে, সেই চর্চা, তাদের অনুষঙ্গ নিয়ে রিসার্চ করা, তাদেরকে ফেলোশিপ দিয়ে বাইরে পাঠানো, তাদের যে সাংস্কৃতিক উপাদানগুলি আছে এইগুলিকে বিকাশমান পর্যায়ে নিয়ে যাবার জন্য, সেটা চর্চার জন্য যে অর্থনৈতিক ভাবে একটা সাবসিডি দেওয়া, সেই বিষয়টি কিন্তু আমাদের এখানে খুব কম। আপনি দেখবেন যে আমাদের দেশে সবসময় দেখি যে শিক্ষা খাতে যতটা সাবসিডি দেওয়া হয়, শিক্ষা খাতে সাবসিডি দিলে কিন্তু আপনি সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে আপনি সাবসিডিটা দিলেন না। আপনাকে দেখতে হবে যে আপনি সাংস্কৃতিক খাতে কতটুকু সাবসিডি দিলেন এবং সত্যিকার অর্থেই সেটা কতটুকু মানে ব্যবহার করা হয়, যে কতটুকু শেষ পর্যন্ত সাংস্কৃতিক উন্মেষের জন্য এই অর্থটা খরচ হয়, এটা কিন্তু খুবই কম। এবং আপনি শিল্পকলা একাডেমির যে প্রচারণা বা তাদের যে কর্মকাণ্ডগুলি আপনি দেখবেন যে ধ্রুপদী শিল্পকলা চর্চা, চিত্র প্রদর্শনী এবং ধ্রুপদী গান, নাচের বাইরে শুধুমাত্র এই সংস্কৃতির যে আরো মৌলিক দিক রয়েছে সেই দিকে কিন্তু খুব বেশি বাজেট থাকে না এবং খুব বেশি প্রণোদনা কিন্তু দেওয়া হয় না। তাই আমরা যেমন দেখেন আপনি আলপনা শিল্প, এই আলপনা শিল্পটাকে আসলে কিভাবে প্রণোদনা দিবেন? এখন একটা কৃষক পরিবারের একজন তার গৃহকর্তা তার 3 বেলার খাবারের যোগান দেওয়ার পরে তার সন্তানের যদি শিক্ষার খরচ মেটাতে গিয়ে সে যদি হিমশিম খেয়ে যায়, তাহলে সেই গৃহকর্তার গৃহকর্মী, সরি, তার তার স্ত্রী কিন্তু সেই আর চালের গুঁড়া দিয়ে যে আলপনা আঁকবার যে তার যে রীতি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে থাকবে না। এবং আমরা যদি সেইটাকে অ্যাপ্রিসিয়েশন না দিই এবং সেই গ্রামীণ সংস্কৃতির দিকে আমরা যদি নজর না দিই, আমরা যদি তাদেরকে অ্যাপ্রিসিয়েশনটা না দিই, তাহলে কিন্তু তাদের চর্চাটা থাকে না। তো এইটার জন্যও কিন্তু এক ধরনের প্রণোদনার দরকার আছে, তাদেরকে উঠিয়ে নিয়ে আসবার দরকার আছে। আপনি সারা জীবন শুধু মানে প্রথিতযশা 3 জন শিল্পীকে নিয়ে আপনি তাদের ছবি কিনতে থাকলেন, তাদের কাজ দেখতে থাকলেন, কিন্তু সেই
মানে অন্তপাড়াগায়ে সেই প্রান্তে বসে যে মানুষটা ছবি আঁকছে তার ছবি আপনি দেখবেন না, তার ছবি আপনি কিনবেন না। আপনি এইখানে বসে একটি পেইন্টিং কিনছেন অনেক দাম দিয়ে, অথচ প্রান্তে বসে থেকে যে গ্রাম্য কবি, যে পুঁথিকার, সে পুঁথি লিখছে, তাকে আমরা যখন শ্রদ্ধা জানাই না, তার সেই লেখার কোনো মূল্যায়ন করি না, তার আঁকা ছবি যখন আমরা কোনো মূল্যায়ন করি না, তখন কি হয়? তখন পরবর্তী প্রজন্মে তারা সেই কাজটা করে না। সুতরাং আমাদের শিল্পকলা একাডেমি থেকে শুরু করে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে শুরু করে সবাইকে একটি বিষয় মাথায় রাখতে হবে, নগর কেন্দ্রিক যে শিল্পের চর্চা, সেই শিল্পের চর্চার বাইরে গিয়ে গ্রামীণ এবং প্রবাসী। প্রান্তে যে জি। শিল্প চর্চা হয়, প্রান্তে যে সাহিত্য হয়, তাদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে মানে আমাদের সংস্কৃতির বিকাশের খুবই গুরুত্বপূর্ণ জি। একটা দিক, এবং এটাকে অবশ্যই মানে নজর দেওয়া উচিত। এবং আমি সবাইকেই আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই, সত্যিকারের সাংস্কৃতিক বিকাশের জন্য সেই পাহাড় থেকে সমতলে প্রান্তিক প্রত্যেকটি পরিবারে যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের যারা তাদের প্রয়োজন মিটলে আরেকটু ভালো কিছু করতে পারবে, তাদের পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হবে। বাইরের জি, দেশের মানুষ সঞ্জয় এসে রিপন, আমাকে জানবে না শেষ কার করতে প্রয়োজন হবে, রয়েছে। আমাদের সময় শেষ। ধন্যবাদ। জি, রাষ্ট্র যেন তাদের পাশে দাঁড়ায়, প্রান্তিক সাহিত্য চর্চা, শিল্প চর্চা যারা করে তাদের পাশে যেন রাষ্ট্র দাঁড়ায়, আমরা জি। সবাই দাঁড়াই, আমরা সবাই যেন তাদেরকে মূল্যায়ন করি। সেটাই হবে আমাদের সংস্কৃতির বিকাশের জি, একটি অনেক অন্যতম ধন্যবাদ আপনাকে প্রণোদনা। সঞ্জয় রিপন, অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। লিটন আব্বাস, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দুজনই ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।